নমস্কার দর্শক বন্ধু, জীবন দর্শন অনুষ্ঠানে জ্যোতিষ অনুরাগীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক বন্ধু, আজকে আলোচনা করব সফলতার চাবিকাঠি। এই অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন অসফলতার কারণগুলো কোথায় লুকিয়ে আছে। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে আলোচনায় শুরু হয়ে যাক। প্রথমে জানাই যে প্রত্যেকটা মানুষ সফলতা খুঁজে বেড়াচ্ছে। সফলতা অর্থনৈতিক সফলতা, এটাই যদি মূল হয়, অর্থনৈতিক সফলতাই যদি প্রধান লক্ষণ হয়, মানুষের প্রধান লক্ষ্য হয়, তাহলে প্রথম ভাবতে হবে যে আপনার গুণগত মান কতটা। আপনার গুণগত মান অনুযায়ী সফলতা আপনি পাবেন। আপনি গুণগত মানটাই তৈরি করতে পারলেন কি পারলেন না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জ্যোতিষের দরবারে বিভিন্ন লোকের কাছাকাছি ঠাকুর দেবতা নানা দিকে আপনি ছুটোছুটি দৌড়াদৌড়ি সফলতার চেষ্টায় খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আপনাকে স্থির মাথায় চিন্তা করতে হবে যে সফলতা আপনার জীবনে কতটা আছে। আপনার গুণগত মান অনুযায়ী আছে। আপনার যদি গুণগত মান থাকে, কোন সময় আপনার এই সফলতা আসতে পারে এটা আপনাকে জানতে হবে। না হলে অহেতুক দৌড়াদৌড়ি ছুটোছুটি, অন্ধকারে ছুটোছুটি এই করিয়ে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। এখন সফলতা কথার অর্থটা কোথায় দাঁড়াচ্ছে? অর্থনৈতিক দিক থেকে যদি বিচার করা যায়, তাহলে আমরা যে কাজে আবদ্ধ হয়েছি, এই কাজের দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব। মানে আমি কাজ করে পারিশ্রমিক হিসেবে কতটা পাবো, সেটা আয় ভাব থেকে বিচার করতে হবে। এই আয় ভাব, আবার এই আয় ভাবের সুখ, আমি আয় করে কতটা বা এর গুরুত্ব কতখানি আমি গ্রহণ করতে পারবো, মজা কতটা নিতে পারবো, তাকে বলা হয় সুখ। এই সুখ কোথা থেকে আমাদের দেখা হয়? চতুর্থ ভাব থেকে। তাহলে আয় ভাবের চতুর্থ ভাব হচ্ছে লগ্নের দ্বিতীয় ভাব। তাহলে আমরা টাকা পয়সা যে সমস্ত রোজগার করি, সেগুলো কোথায় নিয়ে আসি? আমাদের গৃহে, আমাদের বাড়িতে। প্রথম আমরা মজুত করি কোথায়? নিজের বাড়িতে। তাহলে নিজের বাড়িতে যখনই আসবো, সেই বাড়িটা হচ্ছে সুখের জায়গা। এই সুখের জায়গাটা আমাদেরকে দেখে নিতে হবে, এই সুখটা আমরা কিভাবে ভোগ করছি। তাহলে আয়ের চতুর্থ ভাব, সুখ ভাব হচ্ছে লগ্নের দ্বিতীয় ভাব। তাহলে আয় আমি করলাম, পারিশ্রমিক যতটা পেলাম সেটাকে আয় ধরে নিয়ে সেই সুখটা আমরা ধনভাবের সঙ্গে যুক্ত করলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে লগ্নের দ্বিতীয় ভাব, মানে সঞ্চয় ভাব। আমি যদি আয় করে সঞ্চয় করতে না পারি, তাহলে আমি যতই আয় করি না কেন, সফলতার কোনো বিন্দু মাত্র লক্ষণ আমার নজরে আসবে। তাহলে কি সেটা অসফলতার কারণ? না, না বন্ধু। এই সফলতার চাবিকাঠি লুকিয়ে আছে ধনভাব। আপনি আয় করার পর কতটা সঞ্চয় করতে পারছেন, সেটাই হচ্ছে সাফল্য। কোনোদিন খেয়াল করেছেন যে আমার যত টাকা আয়, তার থেকে কিছুটা সঞ্চয় করার দায়িত্ব আপনার মধ্যে আছে, যেটাকে আগামী দিনে সফলতা বলে জানতে পারবেন। যত টাকাই, যার যেমন কোয়ালিটি, সে সেই অনুযায়ী আয় করবে এবং সেই অনুযায়ী সঞ্চয় করার প্রবৃত্তি তার মধ্যে রাখতে হবে। নচেত
সফলতা কথাটা ভাবার কোনো দরকারই নেই। কাজ করছেন, পরিশ্রম করছেন, পারিশ্রমিক এসে যা পাচ্ছেন খরচা করছেন, এইভাবে যদি কাটতে থাকে তাহলে কি সফলতা বলে আপনি ভাববার দরকারটাই বা কি? সফলতা যদি আপনি চাবিকাঠিটা নিজের হাতে নিতে চান তাহলে আপনার যত আয় ঠিক ততখানি সঞ্চয়ের জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। 10 টাকা রোজগার করলে 2 টাকা সঞ্চয় করার চেষ্টা করুন। টুক 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 টুক, মানে বুঁদ বুঁদ করে যেমন একটা পুকুর ভর্তি হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তেমনি আপনার ওই 2 টাকা, 1 টাকা, 4 টাকা, 6 টাকা একদিন বড় ধরনের অ্যামাউন্ট যখন তৈরি হয়ে যাবে, তখন ওই 2 টাকার গুরুত্ব আপনি লক্ষ টাকা হিসেবে আপনি দেখতে পাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে সফলতা আপনার জীবনে এসেছে না আসেনি। লক্ষ্য রাখতে হবে। দর্শক বন্ধু, ছুটি করে কিছু লাভ নেই। ভোগে আবৃত থাকলে কারুরই সফলতা আসে না। সঞ্চয় মানুষের হয় না। অনেকে বলে আমি যা আয় করি সঞ্চয় আমার হয় না, চলে যায়। এর কারণগুলো কোথায়? এর কারণগুলো হচ্ছে লগ্নের সপ্তম ভাব ভোগের ভাব, লগ্নের দশম ভাব হচ্ছে ব্যয়ের ভাব। আপনি যে রোজগারটা করেছেন সেই রোজগারটা আপনি ব্যয় করেছেন না সঞ্চয় করেছেন? যদি আপনার ব্যয় হয় তাহলে কেন ব্যয় হয়েছে? ব্যয় এই কারণেই হয়েছে লগ্নের সপ্তম ভাবের প্রতি আপনার দৃষ্টি বেশি ছিল, মানে ভোগের প্রতি আপনার নজরটা বেশি ছিল বলে আপনি সঞ্চয়ের জায়গায় যেতে পারেননি, ব্যয়ের জায়গায় ঢুকে পড়েছেন। তাহলে একটা সময় আপনি বলছেন সফলতা আমার হচ্ছে না কেন? কারণগুলো এখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যে আমার যেমন আয় তার মধ্যে কিছু অন্তত সঞ্চয়ের জায়গাটা তৈরি করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সফলতা আছে না নেই। চেষ্টা করুন। যদি না হয়, আপনি সমস্ত কিছু করেও এই জায়গায় যেতে পারছেন না, তাহলে বন্ধু, দর্শক বন্ধু, আমার একটা অনুরোধ, আপনি এই সফলতার জায়গা যদি প্রকৃত তৈরি করতে চান তাহলে একটা অদৃশ্য শক্তির সাহায্য আপনাকে নিতে হবে। সেই অদৃশ্য শক্তিই হচ্ছে যে আপনার সফলতাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেটা হচ্ছে কি? গৃহলক্ষ্মীর আরাধনা করা। এখন আপনি বলবেন আমাদের বাড়িতে তো গৃহলক্ষ্মীর আরাধনা হয় না। বন্ধু, চাওয়া পাওয়ার আরাধনাটা গৃহলক্ষ্মীর আরাধনা নয়। আপনারা যদি আপনার বিবাহ হয়ে থাকে, সংসার হয়ে থাকে, তাহলে স্বামী স্ত্রী দুজনে মিলে সপ্তাহে একটা দিন লক্ষ্মীর আরাধনায় ব্রতী হন। আপনি আপনার ঘরের মধ্যে যেখানে পুজোর জায়গা আপনি ঠিক করে রেখেছেন সেখানে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন। এই শ্রীযন্ত্রের দ্বারায় লক্ষ্মীর আরাধনা করুন। আমি কথা দিচ্ছি, এই স্বামী স্ত্রী দুজনে মিলে যখন লক্ষ্মীর আরাধনা করবে তখন আপনার রোজগার যেমনই থাক, আপনার আয় বৃদ্ধি হবে না হবে সেটা তো পরের কথা, কিন্তু আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আমি আমার সফলতার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি। এখন কোটি কোটি টাকাও সফলতা, লক্ষ টাকাও সফলতা, আর সুখী জীবনটাও সফলতা। আপনাকে ঠিক করতে হবে যে আর্থিক সফলতা না সুখ স্বাচ্ছন্দ্যের সফলতা, কোনটা আপনার অভাব হচ্ছে।
এই দুটো দিকই শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করে আরাধনা করলে স্বামী স্ত্রী শুভ দিনে শুভ তিথিতে, তাহলে আপনি বুঝতে পারবেন সফলতার কোথায় বাধা হয়ে আছে আপনার জীবনে। শুধু অন্যান্য প্রাণীদের মতো, জীবজন্তুদের মতো খেয়ে ঘুমিয়ে ঘুরে ফিরে আর আপনার আর্থিক সফলতার পাহাড় তৈরি হয়ে যাবে, এই কল্পনাটা বৃথা। এখন আপনি সফলতা অসৎ পথে নিয়ে আসবেন না সৎ পথে নিয়ে আসবেন, এ দুটো নির্ণয় করার দায়িত্ব আপনার। এখন যদি দেখা যায় যে আপনার দশমভাবে পাপ গ্রহ বসে আছে, একাদশভাবেও পাপ গ্রহ বসে আছে, তাহলে আপনাকে অসৎ পথে রোজগার করার জায়গা খুঁজে বেশি পাবে। আর সেই রোজগারের পয়সা আপনার সফলতা মানে আপনার একাদশের চতুর্থভাবে গিয়ে পৌঁছাবে না, তার আগেই ব্যয়ভাবে গিয়ে উপস্থিত হয়ে যাবে, মানে আপনার খরচার জায়গা তৈরি হয়ে যাবে। আপনি যত টাকাই রোজগার করুন না কেন, পাপ গ্রহের সান্নিধ্যে যদি আপনি রোজগার করেন, তাহলে সেই জায়গাগুলো আপনাকে সঞ্চয়ের জায়গায় পৌঁছাতেই দেবে না। আপনাকে এখন ঠিক করতে হবে যে আমার দশম ভাব আর একাদশ ভাবে কোনো পাপ গ্রহের প্রভাব আছে না নেই। যদি থাকে তাহলে সেই পাপ প্রভাব থেকে আপনাকে বাঁচার জন্য, নিজেকে সচেতন রাখার জন্য, যে আমার রোজগার সীমিত হলেও আমি সৎভাবে সুখ স্বাচ্ছন্দ্য এর দ্বারা সফলতা আমি চাই। আপনি নিজে ঠিক করুন, করে মা লক্ষ্মীর আরাধনা করুন, সৃজনতন্ত্র প্রতিষ্ঠা করুন, দেখবেন আপনার সফলতার চাবিকাঠি আপনার হাতে এসে পৌঁছে গেছে। দর্শক বন্ধু, যদি এই অনুষ্ঠানটা প্রকৃত আপনার ভালো লেগে থাকে, আর যদি আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো যদি লক্ষ্য করে থাকেন, তাহলে অবশ্যই আপনি সফলতার চাবিকাঠি আপনার কাছে রাখতে পারবেন। নচেত যত টাকাই রোজগার করুন, আপনার ওই ব্যয়ভাবে গিয়ে পড়লেই আপনার সমস্ত কিছু সফলতাকে অসফলতায় পরিণত করে দেবে। সেখানে আপনি ছুটোছুটি লাপালাপি চিন্তা ভাবনা ঝগড়াঝাটি করেও জীবন অতিষ্ঠ করে লাভ কিছু খুঁজে পাবেন। দর্শক বন্ধু, স্থির মস্তিষ্কে শান্ত চিন্তা ভাবনার মধ্য দিয়ে আপনি ঠিক করুন এই সফলতার চাবিকাঠি কিভাবে আদায় করা যায়। যেগুলো বললাম যদি যুক্তি এবং আপনার মনে কোনো জায়গা তৈরি করে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং বিশেষ কিছু যদি আরও জায়গাগুলোর অভাব থাকে যদি জানতে চান, তাহলে অবশ্যই ফোন করবেন এবং নিজেকে আগামী দিনে জানার চেষ্টা রাখবেন। অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। সফলতা হয়নি হচ্ছে না, কি করলে হবে এই নিয়ে লাফালাফি করে বেকার পয়সা খরচা করে জ্যোতিষের দরবারে ঠাকুর বাড়ি বিভিন্ন লোকের সংস্পর্শে অযথা টাকা পয়সা খরচা করে বিভ্রান্ত হয়ে যাবে। আপনি আপনার ছক অনুযায়ী দেখে নিন সফলতার কারণগুলো কোথায় লুকিয়ে আছে। সফলতা কাকে বলে জানতে শিখুন। অনেক রকমের সফলতা আছে, সে সফলতা আপনার মধ্যে কোনটা, পারিবারিক সফলতা, আর্থিক সফলতা, না সুখ স্বাচ্ছন্দ্যের সফলতা, কোনটা আপনি খুঁজে বেড়াচ্ছেন, এর মধ্যে কোনটা আপনার অভাব হচ্ছে আপনি যোগাযোগ করুন। অবশ্যই জানতে পারবেন যে অসফলতার কারণটা কোথায় লুকিয়ে আছে। আমি জানিয়ে দেবো। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে
কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজন হলে যোগাযোগ করবেন। অবশ্যই জানতে পারবেন আপনার কোন জায়গায় অসফলতার চাবিকাঠি পড়ে গেছে। আজ এই পর্যন্ত। দর্শক বন্ধু, ভালো থাকবেন। নমস্কার।